আমরা লাস্ট দিন যে টপিকটা শুরু করেছিলাম সেটা ছিল ডিফেক্টস ইন ক্রিস্টালস, ডিসলোকেশনস এন্ড স্ট্রেংথেনিং মেকানিজমস। তো ক্রিস্টালের যে ডিফেক্ট সেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডিফেক্ট আছে এবং এই ডিফেক্ট গুলো ক্রিস্টালে আসলে অ্যাভয়েড করা যায় না, এটা অবশ্যই থাকে। সব ক্রিস্টাল সিস্টেমে ডিফেক্ট গুলো আছে। সেটার মধ্যে পয়েন্ট ডিফেক্ট আছে, লাইন ডিফেক্ট আছে, এরিয়া ডিফেক্ট আছে, ভলিউম ডিফেক্ট আছে। আমরা দেখছিলাম হচ্ছে পয়েন্ট ডিফেক্ট এবং আমরা এটাও দেখেছিলাম যে এই ডিফেক্ট গুলা থাকার কারণেই আমরা এখানে কোনো অ্যালয়িং করা বা প্রপার্টির ইমপ্রুভ করা বা প্রপার্টি চেঞ্জ করা, এই জিনিসগুলো আমরা এই ডিফেক্ট গুলো থাকার কারণেই করতে পেরেছি। তো পয়েন্ট ডিফেক্ট আমরা যেখানে শেষ করেছিলাম লাস্ট দিন, সেখান থেকে আমরা আজকে শুরু করি। আমার মনে হয় আমরা এটা শুরু করেছিলাম ইম্পিউরিটিজ ইন সলিডস। এর আগে আমরা দেখেছিলাম দু ধরনের পয়েন্ট ডিফেক্টস, একটা ছিল ভ্যাকেন্সি আর একটা ছিল সেলফ ইন্টারস্টিশিয়াল। একটু যদি মনে করে নেই, এরকম দুটা বিষয় ছিল। ভ্যাকেন্সি হচ্ছে যেখানে তোমার যেই জায়গায় অ্যাটমটা থাকার কথা একটা ল্যাটিসে, সেখান থেকে সেটা মিসিং একটা পয়েন্টে, সেই অ্যাটমটা নেই। আর সেলফ ইন্টারস্টিশিয়াল ছিল একটা অ্যাটম, হোস্ট অ্যাটম, সে নিজের ইন্টারস্টিশিয়াল সাইটে বসে পড়েছে। এগুলো হচ্ছে এক একটা ইন্টারস্টিশিয়াল সাইট, এই যে ফাঁকা জায়গাগুলো যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। যখনই আমরা যতই ক্লোজলি প্যাক করি, যতই ডেন্সলি প্যাকড থাকুক অ্যাটমস, এই ধরনের ইন্টারস্টিশিয়াল সাইট, যেখানে আমি দেখাচ্ছি এগুলো থাকি, সেই জায়গায় একটা হোস্ট অ্যাটম নিজেই বসে পড়েছে, নিজের ইন্টারস্টিশিয়াল সাইটে নিজেই বসে পড়েছে। এটা একটা ডিফেক্ট, এটা একটা পয়েন্ট ডিফেক্ট এবং এটাকে আমরা বলছি সেলফ ইন্টারস্টিশিয়াল। এখন এরপরে ছিল আমাদের হচ্ছে ইম্পিউরিটিজ ইন সলিডস। এটাও পয়েন্ট ডিফেক্টের মধ্যে, যদি আমরা এক্সট্রা করে কোনো ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করি টু ইমপ্রুভ দ্য মেকানিক্যাল প্রপার্টি অর এনি আদার প্রপার্টি, তখন এই ধরনের কিছু ডিফেক্ট তৈরি হয়। যেই এটা হচ্ছে ইন্টেনশনালি এই ডিফেক্ট গুলা তৈরি করা হচ্ছে। যেমন আমরা যদি কার্বন আয়রনের মধ্যে অ্যাড করি, তখন একটা অ্যালয় তৈরি হচ্ছে স্টিল, যেটার প্রপার্টি, যেটার স্ট্রেংথ, যেটার হার্ডনেস পিওর আয়রনের চাইতে ভালো, বেটার। আমরা আরো কিছু এক্সাম্পল দেখেছিলাম, যেমন এখানে ছিল ব্রাস। ব্রাস হচ্ছে কপারের চাইতে বেটার প্রপার্টি দিচ্ছে। এরপরে ছিল স্টার্লিং সিলভার, এটা নর্মাল সিলভারের চাইতে বেটার স্ট্রেংথ দেখাচ্ছে, বেটার করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি দেখাচ্ছিল। এগুলো সবই লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, একটু আমরা জাস্ট রিভিউ করে নিলাম। আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেটা ছিল যে এই যে ইম্পিউরিটি অ্যাটম যখন আমরা অ্যাড করছি, there can be the formation of a solid solution or a new second phase can form. কিন্তু নিউ সেকেন্ড নতুন একটা ফেজ যখন ফরমেশন হবে, সেই বিষয়টা আমরা এই জায়গাটায় দেখব না। আমরা দেখব যখন আমরা অ্যাটম ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করছি, তখন যে সলিড সলিউশন ফর্ম করছে সেইখানে কি কি ধরনের ডিফেক্ট আছে। যখন একটা নতুন ফেজ ফরমেশন হচ্ছে, সেই বিষয়টা আমরা পরবর্তীতে অন্য লেকচারের মধ্যে, অন্য টপিকের মধ্যে দেখব। তখন আমি আবার তোমাদের এটা মনে করিয়ে দেব। এখন সলিড সলিউশন ফরমেশন তখনই হবে যখন আমরা সলিউট অ্যাটম, মানে একটা ইম্পিউরিটি অ্যাটমকে একটা হোস্ট অ্যাটম, একটা ল্যাটিসের মধ্যে যখন ইন্ট্রোডিউস করছি, তখন নতুন কোনো স্ট্রাকচার ফরমেশন হচ্ছে না, নতুন কোনো ক্রিস্টাল স্ট্রাকচার ফরমেশন হচ্ছে না, যেটা ছিল সেটাই মেইনটেইন হচ্ছে। এই যে দেখো, দুই ধরনের সলিড সলিউশন ফরমেশন হতে পারে, একটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। সাবস্টিটিউশনাল সলিড সলিউশন নাম থেকেও কিছুটা বোঝা যায়, আর ফিগার থেকেও বোঝা যাচ্ছে যে যে ইম্পিউরিটি অ্যাটম বা যে অ্যাটমটা আমরা অ্যাড করছি, সেটা তোমার সাবস্টিটিউট করছে হোস্ট অ্যাটমকে বা সলভেন্ট অ্যাটমকে। সলিউট অ্যাটম ইজ সাবস্টিটিউটিং সলভেন্ট অ্যাটমস। এখানে কপার হলো তোমার সলিউট অ্যাটম,
নিকেল হচ্ছে সলভেন্ট অ্যাটম, উই আর অ্যাডিং কপার ইন নিকেল অ্যান্ড এখানে তোমরা দেখো এই যে এই জায়গাগুলো অরেঞ্জ যেগুলো করা সেগুলো হচ্ছে কপার, সে নিকেল অ্যাটমকে সাবস্টিটিউট করে এই জায়গায় বসে পড়েছে। আর ডান দিকের ছবিটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন, যেটা আসলে আয়রনের একটা সিস্টেম। সেখানে আমরা কার্বন অ্যাড করেছি, এই যে ছোট ছোট কার্বন অ্যাটম অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, এবং তোমরা ছবি দেখেও ধারণা করতে পারছো যে ইন্টারস্টিশিয়াল সাইটে কার্বন অ্যাটম গুলো বসে পড়েছে। কখন সাবস্টিটিউশন অফ সলিড সলিউশন ফর্ম করবে, কখন ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন ফর্ম করবে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি এখন। এটার থেকে মূলত আজকের লেকচারটা শুরু হচ্ছে। তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন বা কিছু ছিল? এই পর্যন্ত আমরা এতক্ষণ রিভিউ করলাম, আমরা আজকের লেকচারে এখন যাব। তোমরা আছো? জি ম্যাম আচ্ছা, কোশ্চেন ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে প্রসিড করছি। আজকের টপিক হচ্ছে পয়েন্ট ডিফেক্টস এর কন্টিনিউয়েশন। আমরা ইম্পিউরিটিজ ইন সলিডস দেখছিলাম, তো ফার্স্টে আমরা দেখছি যে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ফরমেশনের জন্য কি কি ধরনের ক্রাইটেরিয়া বা কি ধরনের ফিচার্স থাকতে পারে সেটা। For the substitutional type, solute or impurity atoms replace or substitute for the host atoms. তোমরা অলরেডি এই ছবিটায় দেখেছো যে সলিউট অ্যাটম তোমার হোস্ট অ্যাটমকে সাবস্টিটিউট করছে বা রিপ্লেস করছে। কখন করবে বা করতে পারবে কিনা বা করার জন্য কি কি কন্ডিশন আছে। There are several features of the solute and solvent atoms that determine the degree to which the former dissolves in the latter as follows. One হলো atomic size factor. আমরা এমনিতেও বুঝতে পারি যে খুব ছোট সাইজের একটা অ্যাটম যেটার অ্যাটমিক রেডিয়াস খুবই ছোট, সেটা একটা বড় অ্যাটমকে সহজে রিপ্লেস করতে পারবে না। তাইলে কাছাকাছি হতে হবে দুটা, যেটা রিপ্লেস করছে মানে সলিউট অ্যাটম এবং সলভেন্ট অ্যাটমের অ্যাটমিক রেডিয়াস should be kind of similar or not very different from each other. দেখো, in this type of solid solution the difference in atomic radii should be between the two should be less than about 15%. মানে একটা আরেকটার সাথে যে অ্যাটমিক রেডিয়াসের যে ডিফারেন্স সেটা 15% এর মধ্যে থাকতে হবে। এর চাইতে তোমার মানে কম যদি হয়, কম বেশি যদি হয়, তখন সেটা দেখা যাচ্ছে যে এটা রিপ্লেস করতে পারছে না। কি হবে যদি এর চাইতে কম বেশি হয়? আদারওয়াইজ the solute atoms will create substantial lattice distortions and a new phase will form. সেক্ষেত্রে আর ক্রিস্টাল স্ট্রাকচার মেইনটেইন করার একটা নতুন ফেজ ফরমেশন হবে। যদি আমরা জোর করে অ্যাড করি, হ্যাঁ এটা করা যায় যে আমরা এক্সট্রা ফোর্স দিয়ে জোর করে সলিউট অ্যাটম অ্যাড করে দিলাম, বেশি করে অ্যাড করে দিলাম, বা অ্যাটমিক রেডিয়াসের একটা ডিফারেন্স আছে তাও অ্যাড করে দিলাম। সেই ক্ষেত্রে যে ল্যাটিস ডিস্টরশন হবে, কারণ তুমি যখন জোর করে অ্যাড করছো তখন আশেপাশের অ্যাটম গুলা সরে যাবে বা একটু স্ট্রেসড অবস্থায় থাকবে, তখন একটা নতুন ধরনের স্ট্রাকচার ফরমেশন হবে, তখন আর এই সলিড সলিউশনের মধ্যে থাকবে না। সো অ্যাটমিক সাইজ ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর। এরপরে আছে ক্রিস্টাল স্ট্রাকচার। For appreciable solid solubility, the crystal structures for metals of both atom types must be the same. একটার যদি বিসিসি হয়, যেটা মধ্যে অ্যাড করছি সেটাও বিসিসি হবে। একটা যদি এফসিসি হয়, সলিউট অ্যাটমে যদি এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার হয়, then সলভেন্ট অ্যাটমেরও এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার হতে হবে এই ধরনের সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ফরমেশনের জন্য। এরপরে আছে ইলেকট্রোনেগেটিভিটি। এটাও যতটা সিমিলার হবে, একটার ইলেকট্রোনেগেটিভিটি আরেকটার যতটা কাছাকাছি হবে তত ভালো সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ফরমেশনের জন্য। আর যদি একটা অনেক ইলেকট্রো পজিটিভ হয়, আরেকটা যদি অনেক ইলেকট্রো নেগেটিভ হয়, তখন দেখা যাবে একটা আরেকটা মানে একটা সলিউট অ্যাটম যদি অনেক বেশি ইলেকট্রো পজিটিভ হয় আর সলভেন্ট অ্যাটম যদি অনেক বেশি ইলেকট্রো নেগেটিভ হয়, তখন সলিড সলিউশন ফর্ম না করে সেখানে ইন্টারমেটালিক কম্পাউন্ড ফরমেশনের একটা
টেন্ডেন্সি হয়। ইন্টারমেটালিক কম্পাউন্ড কি কি হয় সেটা আমরা অন্য সময় দেখবো, এখানে আর দেখছি না। সো ইলেকট্রোনেগেটিভিটিও কাছাকাছি হতে হবে দুটার। আর ফাইনালি হচ্ছে ভ্যালেন্সি, ভ্যালেন্সিও সিমিলার ভ্যালেন্সি হলে ভালো বা কাছাকাছি হলে। আমরা একটা এক্সাম্পল দেখি তাইলে এটা বুঝতে পারবো। এই যে চারটা ফ্যাক্টর আমরা দেখলাম, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন হওয়ার জন্য কি ধরনের ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর দরকার। তোমার কপার নিকেলের মধ্যে অ্যাড করছি, কপার হলো সলিউট অ্যাটম, নিকেল হচ্ছে সলভেন্ট অ্যাটম। এই দেখো এলিমেন্ট কপার, কপারের অ্যাটমিক রেডিয়াস হলো 0.1278, ক্রিস্টাল স্ট্রাকচার এফসিসি, ইলেকট্রোনেগেটিভিটি 1.9, ভ্যালেন্সি +2। এর সাথে এখানে বাকি কতগুলো দেয়া আছে, এলিমেন্ট দেয়া আছে। নিকেলেরটা দেখো কাছাকাছি, অ্যাটমিক রেডিয়াস 0.1246, ওই যে 15% ডিফারেন্সের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করে। ক্রিস্টাল স্ট্রাকচার ফুলফিল করে এফসিসি, ইলেকট্রোনেগেটিভিটি কাছাকাছি, এটার 1.9 এটার 1.8, আর ভ্যালেন্সি সেম। সো কপার আমরা নিকেলের মধ্যে অ্যাড করতে পারছি। তো এরকম ভাবে এই যে ইনফরমেশন গুলা, এই যে আমরা জানলাম যে এটার অ্যাটমিক রেডিয়াস কত, ক্রিস্টাল স্ট্রাকচার কত, এই জিনিসগুলো তো এখন আমরা বুঝি। তো যখন আমরা কোনো অ্যালয় তৈরি করতে যাব তখন অবশ্যই আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে আমরা আসলে এটার মধ্যে দিয়ে এই ধরনের সলিড সলিউশন ফরমেশন করতে পারবো কিনা, এটা আসলে এখানে ঢুকবে কিনা, এই জায়গাটায় রিপ্লেস করবে কিনা অ্যাটম গুলোকে। এটা গেল সাবস্টিটিউশনাল সলিড সলিউশনের জন্য। আচ্ছা ম্যাম, বলো। আমাদের কি রেডিয়াস গুলি মনে রাখা লাগবে? না না না, কোনো রেডিয়াস মুখস্থ করতে হবে না। এগুলা তো অসংখ্য এলিমেন্ট, অসংখ্য রেডিয়াস, এগুলার এখন এগুলো সবকিছুর চার্ট থাকে, সেখান থেকে দেখে নিলেই হবে। কোনো রেডিয়াস মুখস্থ করার দরকার নাই। তবে ক্রিস্টাল স্ট্রাকচার, কিছু কিছু ক্রিস্টাল স্ট্রাকচার যেগুলো কমন আছে সেগুলো তোমরা পড়তে পড়তে আস্তে আস্তে এগুলা তোমাদের মাথায় ঢুকে যাবে। যেমন অনেক মেটাল, অনেক নন মেটালের নাম আমরা জানি, এটা তো ওই অর্থে মেমোরাইজ করো না, কিন্তু এটা তোমরা পড়তে পড়তে জানতে জানতে সেটা যেরকম তোমাদের মেমোরিতে চলে এসেছে, সেরকম ভাবে কিছু ক্রিস্টাল স্ট্রাকচার বা সেগুলার এফসিসি কিনা বিসিসি কিনা সেইগুলো আমরা আস্তে আস্তে আমাদের মাথায় চলে আসবে, কিন্তু ওইভাবে করে মানে মুখস্থ করার প্রয়োজন নাই। রেডিয়াস তো অবশ্যই না। আচ্ছা ম্যাম। এরপরে আমরা আসছি ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। সেখানে interstitial solid solution এ কি হয়, impurity atoms fill the voids or interstices among the host atoms। এই দেখো impurity atom গুলো void বা interstitial সাইটে বসে পড়ছে। আমাদের একটা ডিফেক্ট ছিল সেলফ ইন্টারস্টিশিয়াল, তোমরা যদি মনে করতে পারো সেখানে কি ছিল যে হোস্ট অ্যাটম নিজেই নিজের ইন্টারস্টিশিয়ালে বসে পড়ছে। সেটার সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে আমরা যে অ্যাটমটা অ্যাড করছি সেটা গিয়ে, এই যে কার্বন অ্যাড করা হয়েছে আয়রনে, সেটা গিয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে, ওই ল্যাটিসটার ইন্টারস্টিশিয়াল সাইটে বসে পড়েছে। তো এটা হলো ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। এখানেও কিছু আছে, শর্ত আছে, কারণ যখন যে সমস্ত মেটেরিয়ালের হাই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, হাই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর মানে সেখানে ইন্টারস্টিশিয়াল পজিশন গুলো অল্প। যদি তোমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কি ছিল সেটা মনে করতে পারো, তাহলে বুঝতে পারবে যে যত অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের ভ্যালু যত বেশি তত ডেন্সলি প্যাকড, এবং তত ওখানে ইন্টারস্টিশিয়াল পজিশনের পরিমাণ কম, অল্প। সেই ক্ষেত্রে তোমার এবং ওই স্পেসটাও তো আসলে ছোট, মানে হোস্ট অ্যাটম যত সাইজের হয় দেখা যায় ইন্টারস্টিশিয়াল সাইজটা অবশ্যই তার চাইতে ছোট হয়। সেই জন্য জায়গাটা এমনিতেও ছোট, ডেন্স অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বেশি থাকলে এমনিতে ইন্টারস্টিশিয়াল পজিশন অল্প, এরিয়াটা টোটাল এরিয়াটা সেটার অল্প, এবং একই সাথে হোস্ট অ্যাটমের চাইতে এটা এমনিতেই ছোট। সো এইখানে তোমার atomic diameter of an interstitial impurity must be substantially smaller than that of the host atoms, otherwise it cannot fit in that position। এটা যদি বড় হয়, ওই কপার নিকেলের মতন যদি কন্ডিশন গুলো এখানে হয়, তখন ওই ইন্টারস্টিশিয়াল সাইটে ঢুকতেও পারবে না, বসতেও পারবে না, ওকে জায়গায় দিবে না, ওই ওই ল্যাটিসটা ওকে জায়গায় দিবে না। কিছু কিছু ক্ষেত্রে মানে যখন আমরা জোর করে দিব তখন হয়তো বসবে, কিন্তু ল্যাটিস ডিস্টরশন হবে। Normally, the maximum allowable concentration of interstitial impurity atoms is low.
লেস দেন 10%, যে আমরা ইন্টারস্টিশিয়াল পজিশনে অ্যাটমগুলো বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে কতটুক পর্যন্ত বসাতে পারবো, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল হলো 10% এর কম, যে যত জায়গা আছে সেখানে আমরা 10% পর্যন্ত ম্যাক্সিমাম হয়তো বসাতে পারছি। Even very small impurity atoms are ordinarily larger than the interstitial sites, and as a consequence they introduce some lattice strains on the adjacent host atoms. এটা বুঝতে পারি কিনা, যে যত ইন্টারস্টিশিয়াল সাইটে বসুক, যেই অ্যাটমটা আমরা অ্যাড করছি সেটা সাইজে যতই ছোট হোক না কেন, ওই ইন্টারস্টিশিয়াল সাইটের চাইতে ওই অ্যাটমটার সাইজটা সাধারণত বড়ই হয়ে থাকে। সেজন্য তুমি একটা ছোট জায়গায় একটু বড় অ্যাটম বসাচ্ছ, মানে যেটা হলো কার্বন আমরা আয়রনের ইন্টারস্টিশিয়াল সাইটে বসাচ্ছি, কার্বন অ্যাটম আয়রনের চাইতে এটা রেডিয়াস অনেক ছোট। এই দেখো সেখানটায় এইখানটা একটা ভ্যালু দেয়া আছে যে 0.071 ন্যানোমিটার, আর এটা হলো 0.124 ন্যানোমিটার আয়রনের। কিন্তু তারপরেও ইন্টারস্টিশিয়াল যে সাইট তার চাইতে কিন্তু কার্বন অ্যাটমটা বড় সাইজে। সেই জন্য যখন আমরা ওটা বসাচ্ছি, ওই ইন্টারস্টিশিয়াল সাইটে যখন কার্বন অ্যাটম অ্যাড করে দিচ্ছি, তখন দেখা যায় যে খুব বেশি তোমার ওখানে ঢুকতে পারছে না, যে জায়গা আছে ইন্টারস্টিশিয়াল সাইটে জায়গা আছে কিন্তু বসতে পারছে না। মানে তুমি অনেকগুলো, মনে করো যে তোমাদের ক্লাসরুম, ওখানে তোমরা 60 জন বসো, তোমাদের 60 জনের সাথে ছোট ছোট অনেকগুলো চেয়ার দেয়া আছে, মনে করো ছোট একদম কেজি ক্লাসের বাচ্চারা বসতে পারে, তখন ওই চেয়ার দেয়া থাকলেও তোমরা যদি এক্সট্রা কাউকে ওখানে ডাকো, তখন কিন্তু তারা সহজে, জায়গা আছে, চেয়ার দেখা যাচ্ছে যে অনেক জায়গা আছে, কিন্তু ওরা বসতে পারছে না, কারণ তোমরা ওই কেজি ক্লাসের চেয়ারটাতে তোমরা ফিট হবে না। জোর করে হয়তো কয়েকজন বসতে পারবে। জিনিসটা হচ্ছে এরকম, যে স্পেস আছে, ইন্টারস্টিশিয়াল সাইট আছে, কিন্তু যাকে আমরা বসাচ্ছি সে ওই ইন্টারস্টিশিয়াল সাইটের চাইতেও তার সাইজটা বড়, সেজন্য ওখানটায় বসতে পারছে না। তো এটা গেল আমাদের ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন এবং সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। এই দেখো, এই দুটাকে যদি আমরা একসাথে দেখি, সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি অ্যাটম, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি অ্যাটম। আমাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমি তোমাদেরকে বলবো তোমরা এইটা একটু নিজেরা ড্র করো। আমি তোমাদের 5 মিনিটস টাইম দিচ্ছি, নিজেরা ড্র করো এবং ডিফেক্ট গুলো দেখো। এখানে 1 2 3 4 5 5টা ডিফেক্ট এখানে দেয়া আছে। এই 5টা ডিফেক্ট তোমরা নিজেরা ড্র করো, কোথায় কোনটা বুঝতে পারো কিনা। সবগুলো পয়েন্ট ডিফেক্ট এখানে একসাথে দেয়া আছে। So schematic representation of different point defects: vacancy, self-interstitial, interstitial impurity, substitutional impurity. Substitutional impurity দেখো দুই রকম এখানে দেয়া আছে, একটা 4 একটা 5। দেখেই বুঝতে পারছো, ছবি দেখে যে সাবস্টিটিউট করছে হোস্ট অ্যাটমকে, কিন্তু যেটা সাবস্টিটিউট করছে সলিড অ্যাটমটা হোস্ট অ্যাটমের চাইতে সাইজে একটু ছোট হতে পারে, সলিড অ্যাটমটা হোস্ট অ্যাটমের চাইতে সাইজে একটু বড় হতে পারে, যেটা 5 এ দেখছি আমরা। যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এটা ড্র করার পরে আমি পরের যে ডিফেক্টটা লাইন ডিফেক্ট সেখানে চলে যাব। পয়েন্ট ডিফেক্ট হচ্ছে একটা 0 ডাইমেনশনাল ডিফেক্ট, আর লাইন ডিফেক্ট হলো 1 ডাইমেনশনাল ডিফেক্ট। একটা লাইন বরাবর অ্যাটম গুলা ডিফেক্টিভ। ম্যাডাম, ইন্টারস্টিশিয়ালের ক্ষেত্রে কি আমার ব্যালেন্সই মিলা লাগবে? কোনটা? মানে সেলফ ইন্টারস্টিশিয়াল না, মানে নাকি 3 নাম্বারটা? 3 নাম্বারটা। ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি না, এখানে ভ্যালেন্সির কোনো ক্রাইটেরিয়া নাই। ক্রিস্টাল সেক্টরও নাই? না, ওরকম কিছু নাই। নরমালি হচ্ছে যে যদি একটু সাইজটা ছোট হয় তাহলে। আচ্ছা, যদি তোমাদের হয়ে থাকে একটু 5 ধরনের ডিফেক্ট যদি বসানো হয়ে থাকে, আমরা পরেরটায় যাচ্ছি। ঠিক আছে, আমরা লাইন ডিফেক্ট বা ডিসলোকেশন বা 1 ডাইমেনশনাল ডিফেক্ট যেগুলো, সেগুলোতে যাচ্ছি। দেখো, ডিসলোকেশনস কি? ডিসলোকেশন আসলে
এক ধরনের লাইন ডিফেক্ট, আমরা এতক্ষণ দেখছিলাম পয়েন্ট ডিফেক্ট, আমরা এখন দেখবো ডিসলোকেশনস অর লাইন ডিফেক্টস আর imperfections in a crystal structure for which a row of atoms have a local structure that differs from the surrounding crystal. There are three types of dislocations: age, screw and mixed. আমরা শুধু age dislocation দেখবো, কারণ ডিসলোকেশন অসম্ভব মানে ডিফিকাল্ট একটা জিনিস বোঝার জন্য। এটা তোমাদের পরবর্তীতে তোমরা যখন মেকানিক্যাল ডিফরমেশন পড়বা বা প্রপার্টিজ অফ মেটেরিয়ালস পড়বা, সেই জায়গায় এটা অনেকবার অনেক ডিটেইলে দেখবা। আমরা শুধুমাত্র মেটেরিয়াল কিভাবে ডিফর্ম করে এটা বোঝার জন্য শুধু এজ ডিসলোকেশনটা দেখবো, কারণ এজ ডিসলোকেশন বোঝাটাই ডিফিকাল্ট, আর স্ক্রু আর মিক্সড হচ্ছে যে আরো ডিফিকাল্ট হয়ে যাবে। শুধুমাত্র এজ ডিসলোকেশন আমরা এই কোর্সে দেখবো। আর ডিসলোকেশন থাকার জন্য মেটেরিয়ালের প্রপার্টির উপরে কি ধরনের ইম্প্যাক্ট হয় সেটা আমরা আস্তে আস্তে এটার সাথেই রিলেট করে আমরা দেখবো স্ট্রেংথেনিং মেকানিজম, সেখান থেকে আমরা বুঝতে পারবো। আমি একটু তোমাদেরকে বলি, আমরা কিন্তু দেখছি ক্রিস্টাল ডিফেক্ট, ডিসলোকেশন এন্ড স্ট্রেংথেনিং মেকানিজম সব একসাথে, কারণ এই ডিফেক্ট গুলোর উপরেই বা বিশেষত ডিসলোকেশনের মুভমেন্টের উপরেই মেটেরিয়ালের প্রপার্টি, মানে মেটেরিয়াল ডিফর্ম হবে কিনা, কোনটা সহজেই ডিফর্ম হবে, কিভাবে আমরা মেটেরিয়ালের স্ট্রেংথ বাড়াতে পারি, সেগুলো অনেকটাই এই ডিফেক্ট গুলোর সাথে রিলেটেড, স্পেশালি ডিসলোকেশনের সাথে রিলেটেড। আমরা তো ইয়েতেও দেখেছি, পয়েন্ট ডিফেক্টসেও স্ট্রেংথ আমরা দেখেছি যে আমরা যদি যেমন কার্বন অ্যাড করছি আয়রনে, স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, এবং ডিসলোকেশনের কারণে, ডিসলোকেশনের মুভমেন্টের কারণে এই যে মেটেরিয়াল কতটা ডিফর্ম হচ্ছে সেটা অনেক বেশি রিলেটেড। সেজন্য ডিসলোকেশন বা এই ডিফেক্টটা পড়ানোর সাথে সাথেই আমি তোমাদেরকে স্ট্রেংথেনিং মেকানিজমও দেখিয়ে দেব। এরপরে আমরা হচ্ছে পরের ডিফেক্ট গুলোয় যাব। আমাদের আছে এরপরে এরিয়া ডিফেক্ট আর হলো ভলিউম ডিফেক্ট। তো এখানে এই যে সেকেন্ড কাইন্ড অফ ডিফেক্ট আমরা যখন দেখছি তখনই আমরা স্ট্রেংথেনিং মেকানিজমটাও দেখবো। এই দেখো ডিসলোকেশন, এজ ডিসলোকেশন, স্পেসিফিক্যালি এজ ডিসলোকেশন আমরা দেখছি। হ্যাঁ বলো। ম্যাম এই যে ডিসলোকেশনের মধ্যে শুধু কি ম্যাম এজ ডিসলোকেশনটাই দেখবো ম্যাম, স্ক্রু গুলো কি দেখবো না? শুধু একটাই আসবে না পরীক্ষায়? হ্যাঁ এটাই আসবে এজ ডিসলোকেশন, তোমাদের পরীক্ষায় একটাই আসবে। তোমাদের কোয়েশ্চেন গুলো একটু যদি পরীক্ষা কেন্দ্রিক থেকে একটু বেরিয়ে আসে তাহলে আমার কাছে বেশি ভালো লাগবে। পরীক্ষায় কি আসবে সেটার চাইতে তোমরা জানো যে এবার তোমাদের যে এক্সাম হবে সেটা একেবারেই পাস ফেইল, সেটা তোমাদের জন্য খুব জরুরি হচ্ছে জিনিসগুলা বোঝা এইবারের টার্মে, কারণ যেহেতু সামনাসামনি ইন্টারাকশন হচ্ছে না, সেজন্য তোমরা প্লিজ ট্রাই করো যে তোমরা যতটা পারো জিনিসটা না বুঝলে সেটা জিজ্ঞেস করা। হ্যাঁ পরীক্ষায় কি আসবে সেটা নিয়ে খুব বেশি বদার্ড হয়েও না, বোঝাটা বেশি জরুরি, কারণ এটার উপর বেস করে তোমরা পরের কোর্স গুলা, প্রতিটা কোর্সেরই কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট তোমরা এই কোর্সটাতে দেখবা। তো সেই জন্য এই ইনিশিয়াল জিনিসগুলো একটুখানি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? পরীক্ষা রিলেটেড কোয়েশ্চেন গুলো না করলে ভালো হয়, যে এটা পরীক্ষায় আসবে কিনা। পরীক্ষায় আমরা যেটা ক্লাসে পড়াই বুয়েটে ওভারঅল এটা যেটা ক্লাস লেকচার থাকে সেটার উপর বেস করেই আমরা কোয়েশ্চেন করি, ঠিক আছে? এর বাইরে থেকে যদি কিছু আসেও যেটার সাথে রিলেটেড এরকম কিছু, তখন আমি তোমাদেরকে সেটা বলে দিব যে হ্যাঁ তোমরা এটার বাইরে, যেমন আমি তোমাদেরকে বলেছি ক্লাসিফিকেশন অফ মেটেরিয়ালস, এটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিতে, যার মানে এটা তোমাদের টপিকের মধ্যে আছে কিন্তু এটা আমি তোমাদের কাছ থেকে চাইছি এই জিনিসটা, ঠিক আছে? যে তোমরা কিভাবে ক্লাসিফাই করো, এরকম হচ্ছে জিনিসটা। সো একটু পরীক্ষার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে একটু বোঝার চেষ্টা করি আমরা, ঠিক আছে? আমি জানি পরীক্ষা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটুখানি বোঝারও চেষ্টা করি, ঠিক আছে? এজ ডিসলোকেশন আমাদের হলো, দেখো এখানে এই ছবিটাতে আমরা দেখি এই যে মাঝখানে একটা অ্যাটম দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে কি একটা এক্সট্রা প্লেন, মানে একটা, এটা কিন্তু শুধু একটা ইয়ে না, এইটা পুরা এই কম্পিউটারের যে স্ক্রিনটা সেটা বরাবর ওইদিকে চলে গেছে, মানে পারপেন্ডিকুলার মনে করো ভিতরের দিকে চলে গেছে, ওখানে কিন্তু অনেকগুলো অ্যাটম, মানে এই যে এটা যেমন দেখা যাচ্ছে ওই অনেকগুলো অ্যাটম এরকম এই একটা প্লেন বরাবর, একটা প্লেন যদি আমরা চিন্তা করি, একটা কাগজ যেরকম একটা প্লেন, এরকম একটা প্লেন বরাবর
এই অ্যাটম গুলো আছে এবং এখানে এসে হঠাৎ মিসিং, এটা আর নাই। সো এখানে এটাকে আমরা বলতে পারি যে এই প্লেনটা মিসিং, অথবা আমরা বলতে পারি এটা একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস, মানে এই পুরোটা বরাবর এই অ্যাটম গুলো থাকার কথা ছিল কিন্তু মনে হচ্ছে যে এখানে নাই। এটা দুই ভাবে করা যায়, যেরকম গ্লাস বলি আমরা হাফ ফিল্ড থাকলে যেটা হাফ ফিল্ড অথবা হাফ এমটি, সেই রকম এখানে মনে হচ্ছে যে একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস এখানে বসিয়ে দিয়েছে কেউ, ইনসার্ট করেছে, অথবা বলতে পারি যে মনে হচ্ছে যে এখানে হাফ প্লেন অফ অ্যাটমসটা মিসিং। সাধারণত এখানে বলা হয় যে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস ইনসার্টেড ইন এ ক্রিস্টাল স্ট্রাকচার, the edge of the plane terminates within the crystal. এইজটা, এই যে প্লেনের এইজটা, মানে এটাকে যদি আমরা একটা পেপার ধরি, যে একটা মানে একটা পেপার এখানটা A4 সাইজের মনে করে একটা পেপার যেখানে শেষ হয়েছে, সেইটা এই এজ অফ দ্য প্লেন টার্মিনেটস উইদিন দ্য ক্রিস্টাল। আমরা একটু ইমাজিন করতে হবে এখানে যে কিরকম ভাবে এই প্লেনটা আছে, একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস যেটা কিনা হঠাৎ করে নিচের অংশটা যেখানে নাই, এটা হচ্ছে একটা ডিসলোকেশন, এটা হচ্ছে একটা লাইন ডিফেক্ট। যে ওই লাইনটা বরাবর, এই যে এখানে দেখো এইজ ডিসলোকেশন লাইন বলে একটা টি এর মতন, উল্টা টি এর মতন একটা সাইন দেয়া, সে এই ডিসলোকেশন লাইন কোনটা? ডিসলোকেশন লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেজ। এই যে এই বরাবর হচ্ছে, এই বরাবর যদি আমরা সোজা চিন্তা করি পারপেন্ডিকুলার, এই কম্পিউটারের স্ক্রিনের যে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে ওই ডিসলোকেশন লাইন, মানে এইখানেই মনে হচ্ছে সেই এক্সট্রা প্লেন অফ অ্যাটমসটা এসে বসে পড়েছে। একটু ইমাজিন করতে হবে, আমরা আর একটু সামনে আগালে মনে হয় ক্লিয়ার হবে, এখন হয়তো এই শুরুতেই অতটা ক্লিয়ার হবে না। একটু তোমরা ইমাজিন করার চেষ্টা করো যে এই প্লেন অফ অ্যাটমটা এই বরাবর চলে গেছে, ওইদিকে কিন্তু আছে কিন্তু নিচের অংশটা নাই, তাইলে এই যে লাল জায়গাটা সেটা যে টি, যে উল্টা টি দেয়া, সেটা হচ্ছে আমাদের এই ডিসলোকেশন লাইন। এখন ম্যাম হ্যাঁ ম্যাম এটাকে এজ ডিসলোকেশন কেন বলা হয়? এখানে তো একটা প্লেন অ্যাকচুয়ালি অর্ধেক আছে বা হ্যাঁ একটা প্লেন পার্শিয়াল আছে, হ্যাঁ এটার নাম এজ। হ্যাঁ, এটাকে বলছে যে এইজটা, প্লেনের যে এইজটা সেটা হঠাৎ করে তোমার এই ক্রিস্টালের মধ্যে মনে হচ্ছে যে টার্মিনেটেড, এই প্লেনটা সেটার এইজটা। যেমন দেখো, এটা খুব ভালো কোয়েশ্চেন, যেমন দেখো এই জায়গাটায় কিন্তু মনে হচ্ছে কোনো অসুবিধা নাই, তাই না? তুমি যদি এমনিতে এই লাইনটা চিন্তা করো, এখানে কোনো অসুবিধা নাই, এটা কিন্তু এক্সট্রা প্লেন অফ অ্যাটম মনে হচ্ছে না, এই অ্যাটমটাকে এই বরাবর যেগুলো আছে এটাকেও কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, এটাকেও মনে হচ্ছে না, মনে হচ্ছে কোথায়? এই যে এরপরে গিয়ে আমরা বুঝতে পারছি যেখানে এইজটা শেষ হয়েছে, ওই প্লেনের এইজটা যেখানে শেষ, এই পর্যন্ত কিন্তু আসলে মনে হচ্ছে না যে কোথাও কোনো সমস্যা আছে। তুমি যদি শুধু এতটুকু দেখো, শুধু উপরের তিনটা যদি এই জায়গাটা যদি দেখো, তোমার কিন্তু মনে হবে না যে কোনো আদৌ কোনো সমস্যা আছে এখানে। সমস্যা দেখছি আমরা যখনই ওইটা শেষ হয়ে গেল, যখন এই যে পরের এই প্লেনটাতে যখন আমরা চলে আসছি, তখনই দেখো মনে হচ্ছে কি জানি একটা নাই, মানে উপরেরটার সাথে, কারণ এই অ্যাটম গুলো তো বন্ডেড, এরকম ভাবে কিন্তু আলাদা আলাদা দূরে দূরে নাই। আমরা তো এখন জানি, এটা তো বল এন্ড স্টিক মডেলে দেখানো বোঝার সুবিধার জন্য। এটা কিন্তু এইখানটাই কিন্তু ও কিন্তু এই অ্যাটমের সাথে বন্ডেড আর নাই, ওর ওই এটা নাই, এখানে কোথায় সেই জায়গাটা মিসিং। সেই জন্য যেখানে গিয়ে এই প্লেনটা শেষ হচ্ছে, এইজটা, সেই প্লেনের এইজটা বা প্রান্তটাকে বলছে ডিসলোকেশন, ওই বরাবর ডিসলোকেশনটা। বুঝছি ম্যাডাম। এজ ডিসলোকেশন কি এটাও মানে এইটা তো জাস্ট আমরা দেখলাম যে একটা প্লেনে, মানে আমরা যে ছবিটা দেখতেছি সেটা নিচের দিকে এজটা মিসিং। এখন আমার তো লম্বালম্বি, মানে আমি যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, একই সাথে দুই দিকেও হতে পারে, একই সাথে দুই দিকেও হতে পারে, এবং এগুলা অসংখ্য পরিমাণে আছে। হ্যাঁ, আমরা যত আরো সামনের দিকে যাব, এটা তো এখানে একটা সুন্দর করে দেখানো হয়েছে, এরকম ভাবে একটা ঢুকে গেছে, এটা এখানে থাকতে পারে, এটা এই বরাবর থাকতে পারে, এটা এই দিকে থাকতে পারে, যে কোনো দিকে এই বরাবর থাকতে পারে। হ্যাঁ, যে কোনো ভাবে এটা তো একটা ডিফেক্ট, যে কোনো ভাবে থাকতে পারে। হ্যাঁ, এটা হলো, এবং এই ডিসলোকেশনটা থাকার জন্যই এই যখন মেটেরিয়াল ডিফর্ম করে, তখন ওই যে কোন দিকে কোন ডিসলোকেশন আছে ভেতরে, তো এটা বোঝা যাচ্ছে না, এটা ইমাজিন করাও, মানে এটা এখনো ক্যালকুলেট মানুষ ওভাবে করতে পারে না। তো এখন যখন জিনিসটা মুভ করে, যখন আমরা একটা মেটেরিয়ালের উপরে স্ট্রেস দেই, তখন কি হয়, আচ্ছা আমরা ওটা পরে আসি, আমরা এটা আগে শেষ করি।
এখানে তাহলে এইটা হচ্ছে এটা, এবং ম্যাগনিটিউড অফ দ্য ল্যাটিস ডিস্টরশন অ্যাসোসিয়েটেড উইথ এ ডিসলোকেশন ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ এ বার্জার্স ভেক্টর ডিনোটেড বাই বি। এই যে কতটুক ল্যাটিস ডিস্টরশন আসলে হলো এই ডিসলোকেশনটা থাকার জন্য, ল্যাটিস ডিস্টরশন মানে ল্যাটিসটা তো আগে ছিল এইরকম, মানে যদি আমরা চিন্তা করি যে এটাই আইডিয়াল, তখন এখানে এক্সট্রা প্লেনটা ঢুকে যাওয়ার জন্য এতটুক ডিস্টরশন হলো, মানে এতটুক সরে গেল, মানে মাঝখান দিয়ে একটা কিছু অ্যাটম এসে জায়গা করে নিল, মানে আশেপাশের অ্যাটম কিন্তু একটু সরতে হলো, এটা তো ডেন্সলি প্যাক। এর ভেতরে তোমরা ওই যে পিং পং বল দিয়ে যে স্ট্রাকচার বানিয়েছো, তোমরা বুঝতে পারো যে এটা ডেন্সলি প্যাক, ওইটার মাঝখান দিয়ে যদি তোমরা আরেকটা লেয়ার অফ পিং পং বল বসিয়ে দিতে চাও, তখন কি হবে, এগুলা কি সরে যেতে হবে, একটু হলেও সরে যেতে হবে। সেরকম ভাবে এই যখন এক্সট্রা প্লেন অফ অ্যাটমটা বসলো, তখন এই অ্যাটম গুলাকে তো সরে যেতে হয়েছে, তো যতটুক সরে গেল সেই ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার এই ল্যাটিস ডিস্টরশনের যে ম্যাগনিটিউড, সেইটাকে আমরা বলছি যে ডিসলোকেশনের ঢুকার ফলে বা ডিসলোকেশনটা এক্সিস্ট করার ফলে এই ল্যাটিস ডিস্টরশনটা হয়, এবং সেটা মেজার করে হচ্ছে বার্জার্স ভেক্টর বি দিয়ে। এটাকে বলে যে যতটুকু ডিসলোকেশন হলো। এটা আমাদের এই মুহূর্তে কোনো সেরকম একটা কোনো কাজে লাগবে না এই বার্জার্স ভেক্টর বা কি, কিন্তু জাস্ট জেনে রাখলাম, কারণ এই জায়গাটা এই সাইনটা তোমরা অনেক জায়গায় দেখবা যে এইচ ডিসলোকেশন লাইন, এখানে বার্জার্স ভেক্টর সেটা কি, সেই জন্য এখানে আমি বলে দিলাম। এরপরে হচ্ছে the atoms above the dislocation line are squeezed together and those below are pulled apart. এই দেখো এই ডিসলোকেশন লাইনের উপরে যে অ্যাটম গুলো আছে সেগুলা একটুখানি মনে হচ্ছে যে ঠাসাঠাসি করে আছে, মনে হচ্ছে এর ভিতরে আমরা একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম ঢুকিয়ে দিয়েছি, এবং একই সাথে নিচের দিকের যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে যে একটু মানে সরে যেতে চাচ্ছে, কারণ এগুলা তো এটার সাথে বন্ডেড, এই অ্যাটম গুলো তো এটার সাথে বন্ডেড, তাহলে এ যেহেতু সরে যেতে চাচ্ছে সেও একটা টান অনুভব করছে, আবার এই কিন্তু আবার টান অনুভব করছে না। এরা যেমন টেনসাইল জোনে আছে, এরা কিন্তু আবার কম্প্রেসিভ জোনে আছে, কারণ এদের মাঝখানে এসে একটা অ্যাটম বসে পড়েছে, সেজন্য এরা একটা কম্প্রেশন বা কম্প্রেসিভ ফোর্স ফিল করছে। অ্যাট দ্য সেম টাইম এরা হচ্ছে এদের সাথে বন্ডেড, সেজন্য এরা কি করছে, এরা যখন সরে যাচ্ছে তখন এরা চেষ্টা করছে এদেরকেও নিয়ে সরে যেতে, মানে ও তো ওর সাথে বন্ডেড, তো ও চাচ্ছে যে ও যখন সরছে, যার মানে অটোমেটিক্যালি এর সাথে যারা কানেক্টেড আছে এরাও একটা টান অনুভব করছে সরে যাওয়ার জন্য। সো এটা এখানে একটা টেনসাইল জোন ক্রিয়েট হয়, আর এখানে একটা কম্প্রেসিভ জোন ক্রিয়েট হয়। সো একটা এইচ ডিসলোকেশন যখন থাকে তখন এর আশেপাশের এরিয়াতে থাকছে হলো কম্প্রেসিভ জোন, মানে এই রিলেটেড এরিয়াটাতে, আর এর থেকে যারা একটু ওই এটার জাস্ট অপোজিট যে জায়গাটা সেখানটায় এরা থাকছে হচ্ছে টেনসাইল জোনে, একটা টেনসাইল স্ট্রেস ফিল করছে। এখন যেটা বলছিলাম যে এই ডিসলোকেশন থাকার জন্য একটা মেটেরিয়াল ডিফর্ম করতে পারে, মানে তোমরা চিন্তা করো যদি একটা আইডিয়াল ক্রিস্টাল হতো বা একটা পারফেক্ট ক্রিস্টাল হতো, তখন কি হতো, তোমার কিন্তু তুমি ডিফর্ম করবে কিভাবে, ডিফর্ম করা মানে তুমি মনে করো একটা ফোর্স দিয়েছো, সেটা তো তুমি চাপ দিচ্ছ একটা জিনিসকে, সেটা বেঁকে যাবে, তুমি মনে করো টেনে ছেড়ার চেষ্টা করছো, তোমার ওইটা যদি আইডিয়াল ক্রিস্টাল হয় তাহলে সহজে কিন্তু অ্যাটমগুলোর বন্ডিং এত ভালো, তুমি সহজে এটাকে টেনে ডিফর্ম করে ছিঁড়তে পারবে না, টানলে কি হয় আস্তে আস্তে একটা জায়গা সরু হয়ে ছিঁড়ে যাবে একটা সময়। বা তুমি যদি ডিফর্ম করতে না পারো তাহলে তুমি বিভিন্ন ধরনের শেপও দিতে পারবে না মেটালের, মানে সলিড অবস্থায় যে একটু হিট করে তুমি ডিফর্ম করে ওটাকে শেপ দিবা সেটাও পারবে না, তখন সবসময় তোমাকে মেল্ট করে সেখান থেকে নিয়ে আসতে হবে, মানে ফোর্জিং করে বা সলিড অবস্থায় যে শেপ দেওয়ার বিষয়টা সেটা মেটেরিয়াল ডিফর্ম করতে পারে জন্যই কিন্তু আমরা করতে পারি। যেমন আমরা যখন স্টিলের রড বানাই তখন আমরা প্রথমে বিলেট বানাই, চারকোনা বড় বড় রেল লাইনের স্লিপারের যেরকম ইগুলা পাতগুলা সেরকম চারকোনা বড় বড় লম্বা লম্বা বিলেট বানাই, সেখান থেকে আস্তে আস্তে আমরা ডিফর্ম করে করে স্টিলের রড, বিভিন্ন ডায়ামিটারের স্টিলের রড বানাই। এখন ডিফর্ম করা পসিবল জন্যই আমরা ওটা বানাতে পারছি, যদি পসিবল না হতো, যদি এগুলা কোনোভাবেই মুভমেন্ট করতে সম্ভব হতো না, তার আগেই যদি ছিঁড়ে যেত, তাহলে আমাদেরকে সবসময় লিকুইড অবস্থা থেকে কাস্টিং করে করে লিকুইড মানে মেল্ট করে করে তারপরে এই শেপ গুলো
দিতে হতো, সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। এখন আমরা দেখি যে একটা ডিফেক্ট থাকার জন্য আমরা একটাই ধরে নিচ্ছি, এখানে একটাই ডিসলোকেশন লাইন আছে, সেইভাবে করেই আমরা আগাচ্ছি, কিন্তু ইন রিয়ালিটি এখানে অনেকগুলো লাইন আছে, অনেক ধরনের অনেকগুলো ডিসলোকেশন আছে, এইজ ডিসলোকেশন আছে, স্ক্রু আছে, এইজ ডিসলোকেশনই অনেকগুলো আছে। এখন আমরা এখানটায় এই যে এই জিনিসটা আমরা দেখছি যে এখানটায় হলো একটা ডিসলোকেশন, এইজ ডিসলোকেশন, একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম এখানে বসে আছে। যখন তোমার মেটেরিয়াল ডিফর্ম করবে মানে কি, এমনিতে তো নিজে নিজে ডিফর্ম করবে না, তোমার একটা স্ট্রেস দিতে হবে। এই বরাবর তুমি স্ট্রেস দিয়েছো, মনে করো তুমি চ্যাপটা বানাতে চাচ্ছ একটা জিনিসকে, তুমি প্রেস করে চ্যাপটা করে ফেলতে চাচ্ছ, তখন তুমি এখানে স্ট্রেস দিলা। স্ট্রেস দেওয়াতে কি হবে, এই যে যদি এটা পারফেক্ট ক্রিস্টাল হতো ওরা সহজে নড়াচড়া করতো না, যাও তুমি স্ট্রেস দাও, অসুবিধা নেই, আমি বসে থাকবো, যতক্ষণ না তুমি একটা এক্সট্রিম লেভেলে গিয়ে স্ট্রেস দিচ্ছ। কিন্তু এই ডিসলোকেশনটা থাকার জন্য কি হয়, এই জায়গাটা কিন্তু অলরেডি স্ট্রেসড, মানে এ নিজের মধ্যে একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম বসিয়ে রেখেছে, ওর ভালো লাগছে না, ও স্ট্রেস থাকতে ওর ভালো লাগছে না। সো সে কি ট্রাই করবে, যখনই একটা সুযোগ আসবে সে সেই স্ট্রেসটা রিলিভ করে দেওয়ার চেষ্টা করবে। ওর সুযোগ এসেছে, এখন তুমি একটা এক্সটার্নাল ফোর্স এর উপরে দিচ্ছ, এই যে পাশ থেকে শিয়ার স্ট্রেস দেয়া হচ্ছে। হ্যাঁ, ও কি করছে, এ দেখছে সুযোগ, সে মুভ করছে, ও মুভ করে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখো, এটার থেকে এখানে এসেছে, এটার থেকে এরকম ভাবে মুভ করতে 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 একদম সাইডে চলে এসেছে, মেটেরিয়াল ডিফর্ম হয়ে গেছে। আমরা একটা লাইন দিয়ে দেখছি, এরকম অসংখ্য এই ডিসলোকেশন ভেতরে আছে, যেগুলো একটা স্ট্রেস দিলে এটা আস্তে আস্তে মুভ করে। দেখো, অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্টস অ্যাকম্পানি দ্য মোশন অফ ডিসলোকেশন অ্যাজ ইট মুভস। এইটা যখন এখানে যাচ্ছে তখন দেখো এই যে এ কিন্তু এখানে সরে গেল, আর এই অ্যাটম গুলা এটার সাথে বন্ডেড হয়ে যাচ্ছে, আবার এ সরে যাবে, এই অ্যাটম গুলো এটার সাথে বন্ডেড হয়ে যাবে, এরকম করতে করতে এই এক্সট্রা প্লেন অফ অ্যাটমটা চলে যাবে একদম শেষে, যেখানে তোমার ওই ডিফর্ম হয়ে থাকবে, ওই জায়গাটা এরকম বেঁকে থাকছে। তো এই যেটার উপর দিয়ে মুভ করে, এই যে ডিসলোকেশন লাইনটা তো মুভ করে 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 যাচ্ছে, এরকম ভাবে ABCDE করে এরকম করে যাচ্ছে। যেই প্লেনের উপর দিয়ে এটা মুভ করে, এই যে এখানে দেখো হাইলাইট করা, এটাকে আমরা বলি হচ্ছে স্লিপ প্লেন। আর এই এক্সট্রা হাফ প্লেনটা মুভ করে অ্যালং দ্য স্লিপ প্লেন, এই বরাবর এটা মুভ করে যাচ্ছে। তাইলে প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে, ইলাস্টিক ডিফরমেশন হলো যখন একটা জিনিসকে আমরা, ইলাস্টিসিটি তো বোঝো, একটা ইলাস্টিককে তোমরা টানলে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফেরত চলে আসবে। আর প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে যখন তুমি এটাকে ডিফর্ম করেছো বা টেনেছো বা কিছু একটা ফোর্স দিয়েছো, তখন সে ডিফর্ম হয়ে গেছে এবং সে আর আগের অবস্থায় ফেরত আসছে না, সেটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন। প্লাস্টিক ডিফরমেশন বা একটা মেটেরিয়াল যখন বেঁকে যায় বা লম্বা হয় বা ছিঁড়ে যায়, টান পড়ে, তখন কি হয়, প্লাস্টিক ডিফরমেশন করেসপন্ডস টু দ্য মোশন অফ লার্জ নাম্বার অফ ডিসলোকেশন। কারণ এখানে ডিসলোকেশন গুলো মুভ করে, সেজন্যই মেটেরিয়াল ডিফর্ম করে। ডিসলোকেশন গুলো মুভ না করলে বা এই অ্যাটম গুলোর মুভমেন্ট না হলে মেটেরিয়ালকে ডিফর্ম করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। ম্যাম, আগের যে স্লাইডটা ছিল সেই স্লাইডে দেখছিলাম যে এইজ ডিসলোকেশনটা সবসময় ক্রিস্টালের মধ্যে অবস্থান করবে, সরি, যে ক্রিস্টালের মধ্যে টার্মিনেট হয়ে যাবে। কিন্তু আমরা তার পরের স্লাইড যেটা একদমই এইমাত্র দেখলাম, সেখানে লাস্ট যে চিত্র, সি নাম্বার যে চিত্র, সেখানে দেখছি যে এই ডিফরমেশনটা আমাদের এই শিয়ার স্ট্রেসের কারণে এই পাশে আস্তে আস্তে একদমই ম্যাম ক্রিস্টালের বাইরে চলে আসছে। ক্রিস্টালের বাইরে যায় না, এটা হচ্ছে একটা সিম্বলিক ছবি। হ্যাঁ, তোমার আশেপাশে সবসময় আছে, অ্যাটম সবসময় আছে, এটা ডিফর্ম হয়ে গেছে মানে তুমি জিনিসটা, আচ্ছা তাহলে এই ছবিটা দেখো, এই যে ডিফর্ম হয়ে গেছে, আগে মনে করো এই অবস্থায় ছিল, মুভমেন্ট করতে করতে এই যে ডিফর্ম হয়ে এরকম হয়ে গেছে। ঠিক আছে, ওটা একটা সিম্বলিক ছবি। একটা সিস্টেমের বাইরে তো অ্যাটম চলে যেতে পারে না। তুমি একটা জিনিসকে মনে করো ডিফর্ম করছো, একটা লম্বা জিনিসকে তুমি চ্যাপটা করছো, হ্যাঁ, মানে ওই যে ওইখানে গিয়ে দেখাচ্ছে যে এটার লেজটা নাই, হ্যাঁ, তুমি ভাবছো এখানে আর কিছু নাই, এরকম না জিনিসটা, এই যে এরকম হয়ে গেছে মনে করো, এখানে তো অসংখ্য অ্যাটম আছে, লক্ষ লক্ষ অ্যাটম আছে। হ্যাঁ,
এরকম ভাবে জি। গিয়ে মানে এটা ডিফর্ম হয়ে এরকম হয়েছে। এটা একেবারে সিম্বলিক একটা দিয়ে বোঝানো হচ্ছে, যাতে তোমরা মানে ইমাজিন করতে পারো যে এটা মুভ করে 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 একদম সাইডে চলে গেছে এরকম। যার মানে এরকম না যে এখানে আর তোমার সিস্টেমটাই নাই, আছে তো, অ্যাটমটা তো আছে, মানে ইয়ে তো আছে, মেটেরিয়ালটা তো আছে, মেটেরিয়ালটা তো ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, আর এরকম ভাবে একটা ডিসলোকেশনও তো শুধু নাই। আচ্ছা ম্যাম, তাহলে এই যে ডিটা আছে, এই ডি এর যে পজিশনটা, এটা কি একটুখানি বাঁকা হওয়ার কথা ছিল না? একটু ডিফর্মড হওয়ার কথা ছিল না? মানে এটা একদমই যে স্ট্রেট লাইন ডিটা। বাঁকা হওয়ার কথা মানে হচ্ছে তোমার এখন এখন এরা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। মানে এখানে একটা দিয়ে দেখানো হচ্ছে, তো এরকম তো রিয়েল কেস তো হয় না। একটা দিয়ে দেখাচ্ছে মানে তোমার এই ডিসলোকেশনটা মুভ করতে করতে এখন এই জায়গায় বোঝাতে চাচ্ছে যে এগুলো এখন পারফেক্ট হয়ে গেছে। এই যে এক্সট্রা হাফ প্লেনটা ছিল সেটা এখান থেকে সরে গেছে। আচ্ছা, এই ছবিটা দেখো, এটা বোঝা যায় কিনা? এই যে এটার মানে কিন্তু এই জায়গায় অ্যাটম নাই এরকম না। হ্যাঁ, এটা মানে এটা না, এটার মানে হচ্ছে তোমার সিম্বলিক্যালি বোঝাচ্ছে যে এই যে ডিসলোকেশনটা, এই দেখো এটা, এই যে এটা হচ্ছে ক্যাটারপিলার মুভমেন্ট দিয়ে বোঝায়। হ্যাঁ, ক্যাটারপিলার কিন্তু হাওয়া হয়ে গেল না, ক্যাটারপিলার আছে। সে কিভাবে মুভ করে? সে যখন এই যে এই তার বডিটা সে কি করে, ফার্স্টে এই অংশটা উঠায়, এই যে এখানে যে ডিসলোকেশনটা, তারপরে এই অংশটা, এই মুভমেন্টটা, এই ওয়েভটাকে সে পুরা বডি জুড়ে তোমার এরকম ভাবে এগিয়ে নেয়, তারপরে সে সামনের অংশটা গিয়ে ছেড়ে দেয়। এই ডিসলোকেশনে এইভাবে মুভ করে ও ক্যাটারপিলারের মতো। এর মানে কি ক্যাটারপিলারের একটা অংশ নাই হয়ে গেছে? না, সে পুরোটা সহ মুভ করে গেছে, মানে মেটেরিয়ালটা পুরোটা সহ ডিফর্ম হয়ে গেছে। বুঝতে পারছি ম্যাম, থ্যাঙ্কস ম্যাম। আচ্ছা, আমরা আজকে আর এর মধ্যে যাব না। এখন আমার ঘড়িতে অলরেডি হচ্ছে 11টা, মানে 5 মিনিটস এক্সট্রা, 10 মিনিটস এর মতন এক্সট্রা হয়ে গেছে। 11:40 শেষ হওয়ার কথা ছিল, 11:05 শুরু করেছি। তোমাদের যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে, আমার মনে হয় তোমরা একটু ই করো, এই ক্যালিস্টারের বইটা একটু পড়ো, ঠিক আছে? আর আমি হলো ম্যাম কার বই? ওই যে ক্যালিস্টারের বই তোমাদের বলেছিলাম না, ইয়েতে দেয়া আছে, তোমাদের যে লেকচার এটা দিয়েছিলাম না, কোর্স আউটলাইন। হ্যাঁ, কোর্স আউটলাইন যেটা ছিল ওখানে একটা বই, ফান্ডামেন্টালস অফ ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এটা ক্যালিস্টারের বই। এটা তোমাদের ইয়েতে নেটে এটার সফট কপিটা আছে, হ্যাঁ, ফ্রি আছে এটার সফট কপিটা। 8th এডিশনটা আমি সেদিন দেখলাম, আমার কাছে 7th ছিল, এখন দেখলাম 8th এডিশন চলে এসেছে। তোমরা ওইটা দেখো। আর তোমাদের লেকচার আমি রেকর্ড করেছি, কিন্তু আমাদের কাছে ইনস্ট্রাকশন ছিল যে রেকর্ডেড ভার্সনটা বিসে কোথাও একটা মানে সিকিউর পজিশনে আমরা রাখবো। সেই ইয়েটা এখনো পাই নাই। এই যে